প্রথম প্রশ্ন আসলে শুরু করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। ডক্টর ইউনূসের অবৈধ সরকার করেছিল। এখন সেই সরকারের আমি বলি এক্সটেনশন, তারেক রহমানের সরকার সংসদে একটি আইন পাশ করে এই নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ ব্যাপারটিকে বজায় রাখা হলো। কিভাবে দেখছেন আপনারা দল থেকে বিষয়টি? এখন বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল এবং গণমানুষ থেকে এই দল গঠিত হয়েছে। 49 সালে আওয়ামী লীগ একেবারে সাধারণ মানুষের মধ্য থেকে আওয়ামী লীগটা গঠিত হয়েছিল এবং বাংলাদেশের পূর্ববঙ্গের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ সবকিছুতে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধুমাত্র নেতৃত্ব দিয়েছে নয়, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করার পর আজকে আমরা গতকাল 10ই এপ্রিল পালন করেছি। স্বাধীনতা ঘোষণা করার 2 সপ্তাহের মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয় এবং প্রথম সরকার গঠিত হয়। সেই সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল, কিন্তু সরকার গঠন করার সিদ্ধান্ত হয়, ঘোষণাপত্র দেওয়া হয় 10ই এপ্রিল। এবং সেই সরকারের অধীনেই পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। সেই সরকারই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডগুলো গঠন করেছিল এবং সেক্টর কমান্ডারদের নিয়োগ দিয়েছিল। জিয়া রহমান, তারপর খালেদ মোশাররফ, মেজর জেনারেল মঞ্জুর, মেজর জেনারেল মীর শওকত থেকে শুরু করে যারাই সেক্টর কমান্ডার ছিলেন তারা সবাই কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত সেক্টর কমান্ডার ছিলেন। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এবং মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ 6 বার দেশ শাসন করেছে, 6 বার না 7 বার প্রকৃতপক্ষে। প্রথমে আপনার 73-এর নির্বাচনের আগ পর্যন্ত, এরপর 73-এর নির্বাচনের পরে বঙ্গবন্ধু আবার পুনর্নির্বাচিত হন। এরপর জননেত্রী শেখ হাসিনা 5 বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এবং দেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি যে এই দলটি দেশ পরিচালনা করেছে দীর্ঘ সময় ধরে, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং দেশের সমস্ত অর্জন জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সমস্ত অর্জন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে। বাংলাদেশ স্বল্প আয়ের দেশ ছিল, স্বল্পোন্নত দেশ ছিল, সেখান থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ খাদ্যঘাটতির দেশ ছিল, সেখান থেকে খাদ্য স্বয়ংসম্পন্ন দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারত পাকিস্তানকে ছাড়িয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি সেই স্বীকৃতি পাওয়ার জন্য সালাম এবং রফিক নামে 2 জন প্রবাসী বাংলাদেশি উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু রাষ্ট্রপুঞ্জ যেহেতু কোনো ব্যক্তির প্রস্তাব গ্রহণ করতে পারে না, তখন রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। জননেত্রী শেখ হাসিনা মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘে সেই প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব দেওয়ার প্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে, উদযাপিত হয়। অর্থাৎ দেশের আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের সমৃদ্ধি আনয়নের সমস্ত অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। দেশের স্বাধীনতায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। সেই দলকে নিষিদ্ধ করা, সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করা, কার্যত দলকে নিষিদ্ধ করা, কারণ কার্যক্রমের মধ্য দিয়েই দল টিকে থাকে, সেটি নিষিদ্ধ করা, সেটি নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই সত্যিকার অর্থে। এবং সেটি একটি ন্যাক্কারজনক বিষয় ছিল। ডক্টর ইউনূসের সরকার যেটি করেছিলেন সেটা একটি প্রচন্ড ন্যাক্কারজনক ঘটনা ছিল। একটা মব সৃষ্টি করে প্রথমে দাবি জানানো হলো এবং সেই দাবিকে তারা রাতের গভীরে, মানে অন্ধকারে বলতে গেলে, সেই কাজটা তারা করেন। কিন্তু সেই সময় বিএনপি সহ অনেকেই সেটি প্রতিবাদ করেছিলেন। বিএনপির অনেক নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি প্রতিবাদ করেছিলেন, সেটার সাথে দ্বিমত পোষণ করেছিলেন। এবং এই মব সৃষ্টি করে সেই ঘোষণা দেওয়ার আগে, ইতিপূর্বে কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পিটিশন নিয়ে। সেই পিটিশনের বিরোধিতা তৎকালীন অ্যাটর্নি জেনারেল, বর্তমানে যিনি আইনমন্ত্রী, তিনি নিজে সেটার বিরোধিতা করেছিলেন এবং সেটা হাইকোর্ট থেকে রিজেক্ট হয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে এই ডক্টর ইউনূসের যে অবৈধ, অসাংবিধানিক, মানবাধিকার লঙ্ঘনকারী এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বিএনপি সেটি পার্লামেন্টে পাশ করবে না। কারণ বিএনপি নিজেই এটির বিরোধিতা করেছিল
পরবর্তীতে যদিও যখন নিষিদ্ধ করা হয় তখন সেটির সাথে তারা গা ভাসিয়ে দিয়েছিলেন এবং তাদের কেউ কেউ পুরস্কৃত হয়েছিলেন। কিন্তু আমরা আশা করেছিলাম এটি হবে, কিন্তু সেটি তারা এখন পার্লামেন্টে পাশ করে তারা একই অপরাধ তারা করলেন। একটি দল, এবং এটি গণতন্ত্রের জন্য শুধু অশনি সংকেত নয়, দেশের রাজনীতির জন্য একটি প্রচন্ড একটি এমন একটি উদাহরণ সৃষ্টি করলেন, যেটি ভবিষ্যতে যদি অন্য দলের উপর প্রয়োগ হয়, আশা করি সেটি হবে না, কিন্তু এটি তো কখনো কাম্য নয়। এটি গণতন্ত্রের জন্য, এবং যেই দলকে বর্তমানে আপনার রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আপনার রয়টার্স এবং আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 80%-এর বেশি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আপনি যদি গত 25-30 বছরের আপনি যদি ভোটের হিসাব দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে দেখতে পাবেন আওয়ামী লীগের সমর্থন 40% কিংবা তার চেয়ে বেশি। তো সেই দল, যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ বা অর্ধেকের বেশি মানুষ সমর্থন করে আজকের দিনেও, সেই দলকে নিষিদ্ধ করে তো দেশের মানুষের জনমতকে আসলে নিষিদ্ধ করা হলো, জনগণকে কথা বলার অধিকার নিষিদ্ধ করা হলো, মানবাধিকার লঙ্ঘন করা হলো, বাক স্বাধীনতা হরণ করা হলো। এই কাজটি তো হলো। হাসান মাহমুদ, আপনি যে কথাটি বললেন, মুক্তিযুদ্ধকে নিয়ে এলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানের কথা বললেন, তার মানে কি, ধরুন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে প্রথমেই বলল রিসেট বাটনে তারা 2024-কে 1971 সাল দিয়ে মানে প্রতিস্থাপন করবেন, 1971-কে প্রতিস্থাপন করবেন 2024 দিয়ে, এবং উনি রিসেট বাটনের কথা বারবার থ্রু আউট ওনার সময়কালে বারবার বলে গেছেন, এবং তার সঙ্গে জামায়াত এবং এনসিপি এই কথা বলে গেছে। বিএনপি তখন এটাকে কথাও বলেনি এটা নিয়ে, কিন্তু মানে সমর্থন দিয়েছে বলে বোঝা যায়নি। কিন্তু সারা বাংলাদেশে এই যে রিসেট বাটনের কথা বলেছে, সারা বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তখন বিএনপি কখনো মানে কথা বলেনি, কিন্তু কোনো কোনো জায়গায় অংশগ্রহণ করেছে বলে আমরা খবর দেখেছি। আপনার কি মনে হয় যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলকে নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে দলটি বা তাদেরই যে আইন পাশ করলো, সেই আইনে তারা জামায়াতকে পাকিস্তানের সহযোগী সংগঠন হিসেবে, পাকিস্তানিদের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটিকে নিষিদ্ধ করলো, তাদেরকে নিয়ে তারা এখন সরকার আসলে রাষ্ট্র এখন 3টি দলই চালাচ্ছে, বিএনপি, জামায়াত, এনসিপি, এই 3টি দল। আপনারা এটিকে কিভাবে দেখছেন? দেখুন, প্রকৃতপক্ষে 5ই আগস্ট যা ঘটেছিল সেটি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে, এবং সেটির সাথে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র যুক্ত হয়েছিল, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যুক্ত হয়ে 5ই আগস্ট ঘটানো হয়েছিল। এবং সেটি যে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আমাদের সেই 5ই আগস্টের পরে রাষ্ট্র পরিচালনা করেছে, সেটি তো 1.5 বছরের রাষ্ট্র পরিচালনায় আমরা সেটা দেখতে পেয়েছি। এবং সেখান থেকে বেরিয়ে আসবে বলে আমরা আশা করেছিলাম যে বিএনপি, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, এবং আমরা আশা করেছিলাম যে বিএনপি সেই চক্র থেকে বেরিয়ে আসবে। যদিবা বিএনপির সাথে আমাদের রাজনৈতিক প্রচন্ড মতদ্বৈততা আছে, আমি বৈরিতা শব্দটা ব্যবহার করতে চাই না, মতদ্বৈততা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, বহু বিষয়ে দ্বিমত আছে। বিএনপির সময় 21শে আগস্টের ট্রেনের হামলা হয়েছে, আমাদের বহু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনাকে আমি সেই প্রশ্নটি করতাম হাসান মাহমুদ, যে 21শে আগস্টের মতো এরকম ঘটনা বা নিশ্চিহ্ন করার মতো ঘটনা বিএনপি আমলে ঘটে, কিন্তু আপনারা এত বছর ধরে দেশ শাসন করলেন, কজন বিএনপি নেতা মারা গেছেন? আপনারা তো মানে আপনাদের আমলে তো এরকম ঘটনা ঘটেনি। আমাদের আমলে 21শে আগস্টের ঘটনার মতো ঘটনা ঘটেনি। আমাদের আমলে, তাদের আমলে বিএনপির যখন দেশ পরিচালনা করেছে 2001 থেকে 2006, সেই সময় সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা হয়েছে, গ্র্যান্ড হামলা হয়েছে, অনেকেই মৃত্যুবরণ করেছে। কিবরিয়া সাহেব মারা গেছেন, আহসানুর সাহেব মারা গেছেন, খুলনার মঞ্জুর ইমাম সাহেব মারা গেছেন, শেখ হেলাল ভাইয়ের জনসভায় হামলা হয়েছে, বহুজন মৃত্যুবরণ করেছেন, হতাহত হয়েছেন। তো আমাদের সময় তো, আমরা যখন দেশ পরিচালনা করেছি 15 বছর 7 মাস, সেই সময় তো বিএনপির কোনো জনসভায় তো বোমা ফোটেনি, বিএনপির কোনো জনসভায় তো এই ধরনের হামলা হয়নি, সেটা আমরা করিনি, সেটি হওয়া উচিত নয়। সুতরাং এরপরও আমরা আশা করছিলাম যে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি আপনার
যদি বা গঠিত হয়েছে রাজনৈতিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে, কিন্তু বহু বছরের পথ চলায় এবং বিশেষ করে তারা ক্ষমতায় না থাকাকালীন সময়ে তারা নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন। যেটি বাস্তবতা, সেটি হচ্ছে আমরা মনে করি তারা একটি রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে তখন আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব যে অপকর্মগুলো করে গেছে সেগুলো থেকে তারা বেরিয়ে আসবে, সেগুলোকে বৈধতা দিবে না। কিন্তু আমরা দেখতে পেলাম শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করার অর্ডিন্যান্সটাকে শুধু পাশ করেছে তা নয়, যে কয়েক হাজার পুলিশ যে হত্যাকাণ্ডের শিকার হলো, ডক্টর ইউনূস সাহেব যে ইনডেমনিটি দিয়ে গেল 15 জুলাই থেকে 15 আগস্ট 18 আগস্ট পর্যন্ত যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল 2024 সালে যে ঘটনা প্রবাহ ঘটেছিল, সেগুলোকে যে ইনডেমনিটি দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটিকে আইনে রূপান্তরিত করলো। তো এটি ঠিক একই রকম ঘটনা যে খন্দকার মোস্তাক যেমন অধ্যাদেশ জারি করে আপনার কি বলে ইন্ডেমনিটি দিয়েছিল, এবং সেটিকে পরবর্তীতে 79-এর পার্লামেন্টে পাশ করা হয়েছিল, এবং একই ধরনের ঘটনা কিন্তু এবারও ঘটলো। ইন্ডেমনিটি কেন বারবার বিএনপি কে দিতে হয়? মানে এই ধরনের, মানে আপনার কি মনে হয় কেন দিতে হয় এটা? এটি বিএনপি কে আপনি প্রশ্ন করুন। এটি আমি মনে করি যে দেশের রাজনীতির জন্য দুর্ভাগ্য, বিএনপির জন্য দুর্ভাগ্য। বিএনপি আমি মনে করি যে 79-এ যেভাবে ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করেছিল, এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আপনার ইন্ডেমনিটি অধ্যাদেশ বা পুলিশ হত্যাকাণ্ড বা সামগ্রিক যে হত্যাকাণ্ড মব সন্ত্রাস যেগুলো ঘটেছিল 15 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত 2024 সালে, সেগুলোকে আপনার ইন্ডেমনিটি দেওয়া হলো, সেটিকেও আইনে রূপান্তর করলো। এটি বিএনপির জন্য, বিএনপির ইতিহাস বা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এগুলো কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে, এবং এটি বিএনপির ঘাড়েই এই দায় দায়িত্ব বিএনপি নিয়ে নিয়েছে। সেটি কেন হয়েছে এটি বিএনপিকে জিজ্ঞেস করা ভালো। এখন আপনাদের মানে দল হিসাবে আওয়ামী লীগ এখন কি করবে? আওয়ামী লীগের পরবর্তী মানে পদক্ষেপটা কি হবে? দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি ঘরে আছে। যেখানে দেশের 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, প্রতিটি ঘরেই আওয়ামী লীগ আছে, প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি ঘরে আওয়ামী লীগ আছে। শুধু একটি অধ্যাদেশ দিয়ে বা আইন করে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যায় না, বা এটার কার্যক্রম বন্ধ করে রাখা যায় না। এবং আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ, ওই কাগজে নিষিদ্ধ হলো, সেটি কার্যত কখনো নিষিদ্ধ বা হবে না, এটার কার্যক্রমও কখনো বন্ধ হবে না। আওয়ামী লীগের কার্যক্রমও চালু আছে। আপনারা কি আদালতে যাবেন এই 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 মানে সিদ্ধান্তের প্রতিবাদে বা এই আইনের প্রতিবাদে আদালতে চ্যালেঞ্জ করবেন? দেখুন, এটি তো আদালতে চ্যালেঞ্জ হওয়ার মতোই বিষয়। এটি তো আদালতে চ্যালেঞ্জ হওয়ার মতোই বিষয়। যেমন 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ড নিয়ে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সেটি আদালতের চ্যালেঞ্জের মাধ্যমে সেটি বাতিল হয়েছিল। তো এটি তো আদালতে যাওয়ার মতোই বিষয়। কিন্তু আইন আদালত তো এখন ওদের হাতে, এখন পুরো জায়গাতে সব জায়গায় বসে আছে, মানে আইনের লোক বলতে যাদেরকে বোঝায় সবাই, সব পক্ষই মানে তারা, বিশেষ করে যখন মানে শিরিন শারমিন চৌধুরীর মতো একজন বিজ্ঞ এবং বাংলাদেশের প্রথম স্পিকার, নারী স্পিকার হিসেবে যিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন সারা বিশ্বে, তাকে ধরুন গ্রেপ্তার করে আদালতে নিয়ে গিয়ে যে হেনস্থার মানে মানে ঘটনার জন্ম দেওয়া হলো, আপনার কি মনে হয় যে আপনারা যখন এখন আদালতে গেলেও কি আপনারা ন্যায় বিচার পাবেন বা মানে ভালো ফলাফল পাবেন? আদালতে তো কোনো ন্যায় বিচার হচ্ছে না, এবং বহু জামিনযোগ্য বিষয় জামিন হচ্ছে না। জামিন হওয়ার পর এত কিছুর মধ্যেও আদালত, যেখানে প্রচন্ড চাপের মধ্যে, প্রচন্ড রাজনৈতিক প্রভাবের মধ্যে, এরপরও যখন জামিন হচ্ছে বহুজনের, তখন আবার তাদেরকে অন্য মামলা আমদানি করে এনে সেগুলোতে তাদেরকে সমাবেশ দেখানো হচ্ছে। যেমন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, এবং এছাড়া সাবেক চিফ জাস্টিস সহ বেশ কয়েকজন, তারা সমস্ত মামলায় জামিন পেয়েছিল, কিন্তু তাদেরকে আবার অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এভাবে বহু ঘটনা ঘটেছে, এবং আদালতে জামিনযোগ্য বিষয়গুলো জামিন দেওয়া হচ্ছে না। আইন আদালত বলতে তো প্রথমত ডক্টর ইউনূস সাহেব ধ্বংস করে গেছেন, পুরো দেশটাই তো উনি ধ্বংস করে দিয়ে গেছেন, এবং দেশটা বিক্রিও করে দিয়ে গেছেন। তো সেটিরই ধারাবাহিকতা এখনো চলছে। আপনার কাছে মানে ধরুন একটা নির্বাচন হলো, ডক্টর ইউনূসের অবৈধ সরকার একটি নির্বাচন দিল, একটি নির্বাচন দিয়ে তাকে আসলে সে চলে যেতে বাধ্য হলো, কারণ যেভাবে চাপ সৃষ্টি হচ্ছিল দেশের ভেতরে এবং দেশের বাইরে, চলে যেতে বাধ্য হলো, তারেক রহমান ক্ষমতা নিলেন। আপনি এই পুরো ব্যাপারটিকে কিভাবে দেখেন?
ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন, আপনার দল কিভাবে দেখে? দেখুন, প্রথমত যে নির্বাচনটা হয়েছে সেটি আওয়ামী লীগ সহ অনেকগুলো দল, মুক্তিযুদ্ধের সপক্ষের বহু দলকে বাদ দিয়ে একটি নির্বাচন হয়েছে। অর্থাৎ সেই নির্বাচনে দেশের 60% মানুষ যেই সমস্ত দলকে সমর্থন করে, সেই মানুষগুলো তাদের পছন্দের দলকে সে নির্বাচনে পায়নি, তারা সেই পছন্দের দলকে ভোট দিতে পারেনি। ধরে নিলাম আপনার রয়টার্স রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের সমর্থন 50%, এর বাইরে 14 দল আছে এবং জাতীয় পার্টি আছে। জাতীয় পার্টি যদিও বা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু জাতীয় পার্টিকে এমন ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে হাত পা বেঁধে, তারা সঠিকভাবে প্রচারণা চালাতে পারেনি, অনেক কিছুই করতে পারেনি। তো সুতরাং এই এই পুরো প্রায় 60% মানুষের মতামত সেখানে প্রতিফলিত হয়নি। প্রথমত তারা তারা সেখানে তাদের পছন্দের দলকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। দ্বিতীয়ত যে ভোটটি অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট নিয়ে তো যারা ভোটে অংশগ্রহণ করেছে তাদেরই নানা প্রশ্ন। যেখানে প্রধান নির্বাচন কমিশনের সচিব আপনার দুপুর 11:30টায় বললেন যে 11-12% ভোট কাস্ট হয়েছে, 2 ঘন্টা পরে বললেন যে 30%-এর উপরে হয়ে গেছে। বাংলাদেশে ভোট কাস্ট হয় সকালবেলা। আমি নিজেও বহুবার ভোট করেছি এবং আমি 1978 সাল থেকে পার্টির এজেন্ট হিসাবে আমি আপনার 78 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, যেখানে ওসমানী সাহেব আপনার আওয়ামী লীগ সহ অন্যান্য দলের সমর্থকদের প্রার্থী ছিলেন, তখন থেকে আমি এজেন্ট হিসাবে ভোট কেন্দ্রে কাজ করি। তো সে তখন থেকে আমি দেখে এসেছি সবসময়, এবং অন্যরাও দেখেছে যারা বহুবার ভোট দিয়েছে, আমার চেয়েও যারা বয়স্ক তারা জানেন যে ভোট হয় প্রথম 2-3 ঘন্টায় আপনার ভোট যেটা কাজ, আর সারাদিনে মিলে সেই ভোটটা কাস্ট সমপরিমাণ ভোট কাস্ট হয়। এখানে প্রথম 3 ঘন্টা বা 4 ঘন্টায় যে ভোট কাস্ট হলো 11-12%, সেটি দিন শেষে হয়ে গেল 60%।